আমাদের অন্যতম মৌলিক অধিকার, যা সংবিধান দ্বারা স্বীকৃত। গণঅভ্যুত্থান প্রাপ্তির পরবর্তী সময়ে আমরা সংস্কার নিয়ে খুব কাজ করছি এবং প্রত্যেকেই জানি যে আমাদের দেশের বহুল জায়গায় বহুল সংস্কার প্রয়োজন। গণঅভ্যুত্থান প্রাপ্তির 1 বছর হয়ে গেছে, সেক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে কতটুকু সংস্কার হয়েছে সেই বিষয়েও কথা বলাটা প্রয়োজন এবং সেই বিষয়টা মূল্যায়ন করাও প্রয়োজন। সেই বিষয়গুলো নিয়ে কথা বলতেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের চ্যানেল এটিএন বাংলায়, আপনাদের পছন্দের অনুষ্ঠান SRS ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে। আমি অহনা তাসলিম খান আছি আপনাদের সাথে। আজকের বিষয়টা আপনাদেরকে শুরুতেই জানিয়ে দিচ্ছি, সেটা হলো স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার, প্রত্যাশা এবং প্রাপ্তি। প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। ডেকেছি দুজনে বিশেষ গুরুত্বপূর্ণ এবং ভীষণ আমাদের এই বিষয়ে আলোচনা করতে আগ্রহী, ভীষণ প্যাশনেট দুজন মানুষকে। চলুন পরিচয় করে দিই তাদেরকে। শুরুতেই আমাদের সাথে আছেন ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, তিনি নবনির্বাচিত মহাসচিব ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। অনেক অনেক স্বাগত জানাই, সাথে অভিনন্দন জানাতে চাই। ধন্যবাদ, আপনাদেরও দোয়া করবেন যেন দায়িত্ব নিয়েছি সেটা যেন পালন করতে হয়। আমরা খুব আশাবাদী। এবং তার পাশেই আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ, তিনি যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি, হেড অফ হেলথ উইং। স্বাগত জানাই। ধন্যবাদ। আজকের বিষয়টাই ভীষণ আমার মনে হয় যে একটু সেন্সিটিভ, স্পর্শকাতর, কারণ স্বাস্থ্য আসলে আমরা এটা নিয়ে সবাই বেশ চিন্তিত থাকি এবং আমাদের দেশে সব মানুষেরই একটা আলাদা আস্থার জায়গা। বাংলাদেশের চিকিৎসার জায়গাটা এখনও হয়ে উঠতে পারেনি। অনেকে মনে করেন যে কোনো বড় কোনো রোগ হলে আমরা দেখি যে বাইরের দিকে যেতে চাই। 1 বছরের সংস্কারে স্বাস্থ্যসেবার আসলে কতটুকু সংস্কার হয়েছে সেই মূল্যায়নটা যদি ডাক্তার জহিরুল আপনাকে করতে বলি, তাহলে কি এখন আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের সন্তানরা আমাদের 5ই আগস্টে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যেই তাদের আমরা হটিয়েছি, তাদের পরবর্তী 5ই আগস্ট পরবর্তী যতটুকু পরিবর্তন হওয়া দরকার ছিল আসলে ততটুকু পরিবর্তন হয়নি। সামান্য কিছু পরিবর্তন হয়েছে, তা খুবই নগণ্য। এখনও সেই ফ্যাসিস্টদের দূষর বিভিন্ন জায়গায় গত 15 বছরের দলীয়করণের পরে যেসব বৈষম্যের শিকার চিকিৎসকরা, বঞ্চনার শিকার চিকিৎসকরা, আশানুর কোনো পদোন্নতি হয়নি। যেখানে প্রশাসন, শিক্ষক, পুলিশ, অন্যান্য জায়গায় বৈষম্যের শিকার যারা ছিল তারা অলরেডি পদোন্নতি পেয়েছে, কিন্তু স্বাস্থ্যসেবা সেটা হয়নি। এই গত কয়েকদিন ধরে পদোন্নতি ডিপিসির মাধ্যমে পদোন্নতি শুরু হয়েছে, কিন্তু সেটা অনেক ঝামেলা, অনেক বাধা বিপত্তি করে আগাচ্ছে এবং কিছুদিন মধ্যে আরও হবে। আপনারা জানেন যে সুপার নিউমেরারি পোস্ট সৃষ্টি হয়েছে প্রায় 7,300 সামথিং, কিন্তু সেটারও পদোন্নতি হয়েছে। আজকে 1 বছর 5 দিন, কিন্তু যে আশানুর পদোন্নতি হওয়ার কথা ছিল সেটা হয়নি। সবচেয়ে বড় কথা হলো স্বাস্থ্য সেক্টরের যেই সংস্কারের বিভিন্ন সেক্টরের কাজের পরিবেশ সেটার মূল্যায়ন নেই। স্বাস্থ্য সেক্টরে বলতে গেলে এখন বলতে হয় যে অভিভাবকহীনভাবে আগায় যাচ্ছে। মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ইনস্টিটিউশনের মধ্যে কোনো ধরনের সমন্বয় নেই। হয়তো আমার এই কথাটা অনেকভাবে অনেকে নিতে পারেন, কিন্তু এটাই বাস্তব। কারণ আমরা যারা কাজ করতেছি, মন্ত্রণালয়ে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে ওনারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে, দীর্ঘায়িত সূত্রে ফেলে দেয়, যেটা এই মুহূর্তে কোনো মতে কাম্য নয়। সর্বোপরি যেটা চিকিৎসকদের মান উন্নয়নের জন্য এবং নিরাপত্তার জন্য যা করা উচিত, রুগীদের সেবার জন্য যা করা উচিত কিছুই নেই। আগের যে সিস্টেম সেটাই চালু আছে, জাস্ট খালি উপদেষ্টা থেকে নিষ্পন্দ কিছু পদ পরিবর্তিত হয়েছে, এছাড়া অন্য কোনো পদ পরিবর্তন হয়নি। আপনি এদিকে একটা দায়িত্বে এসেছেন, আমরা আশা করছি যে এখান থেকে যদি সামনের দিকে এগোনো যায়, যেহেতু এত নিরাশা, সামনের দিনে আমরা ভালো কিছুই আসলে করার দিকে এগোতে পারি, কিন্তু একটা সাপোর্ট অবশ্যই প্রয়োজন, তাই না? আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই চাই, কারণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি এবং এখনও সেই আশাবাদ ব্যক্ত করতেছি। ইনশাআল্লাহ আগামী দিনে যদি সেই সহযোগিতা ওনারা চায়, আমি আবার বলতেছি যদি ওনারা চায়, কিন্তু ওনাদের সেই লক্ষণ আমরা গত 1 বছরে পাইনি। ডাক্তার আহাদ, এই বিষয়ে আপনার আসলে কি মতামত? সাথে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্য সেক্টরগুলোর মতো স্বাস্থ্য খাতের সংস্কার জন্য যেহেতু একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেখানে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেটা? আপনি যখন কোনো কিছু উন্নয়ন করতে যাবেন তখন দেখবেন যে ওখানে কত বাজেট আছে
আপনি যদি বাজেট অ্যালোকেশন চিন্তা করেন তাহলে বিশ্বের নিম্ন আয়ের যে দেশগুলো আছে 51টি, তার মধ্যে বাংলাদেশের স্থান হচ্ছে 58তম। তাহলে নিম্নের দিক দিয়ে আমরা প্রায় সেরার দিকে যাচ্ছি, এটা কাম্য নয় কখনোই। আপনি যখন অভ্যুত্থান পরবর্তী একটা সরকার যখন দায়িত্ব নিয়েছে, তখন আপনাকে যে স্পেসিফিক কতগুলো সেনসিটিভ খাত আছে এগুলোকে অ্যাড্রেস করে কাজ করা দরকার বলে আমরা মনে করেছি। সেখানে দেখবেন এই সরকার যখন বাজেট অ্যালোকেশন দিয়েছে, সেখানে স্বাস্থ্য খাতের যে বাজেট দিয়েছে সেটা আগের চেয়ে বরং কমেছে। তো অন্যান্য যদি ইউরোপের কান্ট্রিগুলোর কথা চিন্তা করেন তাহলে জিডিপির তারা 11 বা 12% করে বাজেট দেয়। যদি আপনি পাশে ভুটানের কথা চিন্তা করেন তারাও 8%-এর উপরে দেয়। কিন্তু আমরা একটা উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি, যেখানে কিনা উন্নয়নশীল দেশের দিকে যারা যাচ্ছে তাদের বাজেটের 9% বরাদ্দের কথা বলা হয়েছে স্বাস্থ্য খাতে, কিন্তু সেখানে আমাদের 3 থেকে 4%-এর মধ্যেই আমরা রয়ে গিয়েছি। তাহলে উন্নয়ন আপনি চাইলেও মুখে মুখে যতই বয়ান দেন উন্নয়ন করতে পারবেন না, সেটা একটা দাপ্তরিক কাগজপত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনারা দেখেছেন একটা স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে, সেই স্বাস্থ্য সংস্কার কমিশনের দীর্ঘসূত্রিতা আমরা লক্ষ্য করেছি। এখানে সাধুবাদ জানাই, স্বাস্থ্যের একটা সংস্কার কমিশন হয়েছে, এখানে দেশবরেণ্য অনেক প্রফেসররা ছিলেন যারা নীতি নির্ধারণ তারা ছিলেন, কিন্তু আমরা দেখেছি সেখানে 8 থেকে 9 মাস সময় লেগেছে এই একটা প্রস্তাবনা দিতে। তাহলে এই সরকার আছে 1 বছর, 8 থেকে 9 মাস যখন সময় লাগে একটা সংস্কার কমিশনের প্রস্তাবনা যেতে, আমরা বিভিন্ন রাজনৈতিক পক্ষ ড্যাব, এনডিএফ, এনসিপি বিভিন্ন রাজনৈতিক পক্ষ কিন্তু স্বাস্থ্য সংস্কার কমিশনে আমরা প্রস্তাবনাগুলো অনেক আগেই দিয়েছি। আলাদাভাবে আমরা মন্ত্রণালয়ে কিন্তু এই প্রস্তাবনাগুলো দিয়েছি কি কি সংস্কার হওয়া দরকার। আপনি দেখবেন প্রস্তাবনায় কত % স্বাস্থ্য খাতে আমরা বলেছিলাম যে আমাদের প্রস্তাবনায় প্রায় 10%-এর উপরে 13-14% যদি আপনি স্বাস্থ্য খাতে একটা বাজেটের কথা অ্যালোকেশন করেন তাহলে আপনি উন্নয়ন করার একটা সুযোগ তৈরি হবে। আপনি দেখবেন যে আমাদের যে একটা ইউনিক স্বতন্ত্র স্বাস্থ্য কমিশনের কথা আমরা বলেছি, সেখানে ডক্টর এবং এই স্বাস্থ্যসেবা কিন্তু এক জিনিস না। এখানে শুধুমাত্র ডক্টররা ইনভলভ না, এখানে নার্স, টেকনোলজিস্ট, স্বাস্থ্যসেবা কর্মী, ওয়ার্ড বয়, ঝাড়ুদার সবাই এখানে ইনভলভ। আপনি স্পেসিফিক একটা টেকনিক্যাল জিনিস, এইটা যখন আপনি নন টেকনিক্যাল মানুষ দিয়ে চালাবেন তাহলে এটা তো রান করবে না। আপনি যদি একজনকে হেলিকপ্টার চালাতে বলেন, বাসের ড্রাইভারকে দিয়ে সে হেলিকপ্টার চালাতে পারে না। আপনি যখন দেখবেন যে একটা স্বতন্ত্র স্বাস্থ্য কমিশন যদি থাকতো এবং তারা চিন্তা করতো আমার বাংলাদেশে শর্ট টার্মে কত ডক্টরের ভ্যাকেন্সি আছে, কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে, ওরা ওইভাবে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে নিয়োগ দিতে পারতো। কিন্তু এখন যদি আপনি মন্ত্রণালয়ে যান, ব্যুরোক্রেটিক প্রসিডিউরে ডক্টর নিয়োগের জন্য আপনাকে পিএসসির কাছে যেতে হচ্ছে, যেটা কিনা 2-3 বছরের একটা ব্যাপার। তাহলে আপনি চাইলে পারছেন না, কিন্তু এরা যদি স্বতন্ত্র স্বাস্থ্য কমিশনের কাছে থাকতো তাহলে উইদিন মান্থে আপনি এটা ইমপ্লিমেন্টেশন করতে পারতেন। শুধু এটাই না, আমাদের এখানে যেই হসপিটালগুলোতে স্পেসিফিক বিশেষজ্ঞ যারা আছেন তাদের কত ভ্যাকেন্সি, আমার কতজন দরকার, সারা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে কত দরকার, আমার উপজেলাগুলোতে কত দরকার, এটার কিন্তু কোনো ডাটাবেজ নাই এবং আমি জানিও না। তাহলে এভাবে তো চলতে পারে না। আপনি আমি যখন কথা বলছি উপজেলা হেলথ কমপ্লেক্সে একজন ডক্টর দিয়ে সেবা নিচ্ছে, ওইখানে একজন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হার্ট অ্যাটাকের রুগীকে ভর্তি হলো, তাকে আমি ইনস্ট্যান্ট কোনো একটা সেবা দিতে পারলাম না, প্রাথমিক চিকিৎসা দিতে পারলাম না, সে জেলা শহরে রেফার করে দিলাম, ওই জেলা শহরে যাওয়ার পথেই তো সে মারা যাবে। তাহলে এই দায়টা কার? আমরা একটা ইমার্জেন্সি ক্রাইসিস সেন্টার করতে পারি নাই। আমরা প্রস্তাবনা দিয়েছি এটা যদি অ্যাম্বুলেন্স বেজ একটা সেন্টার থাকতো জিপিএস সিস্টেমের মাধ্যমে, যে যেখানে হার্ট অ্যাটাক করবে ওইখানেই প্রাথমিকভাবে আমরা একটা জনসচেতনামূলক মাধ্যমে বুঝতে পারি অ্যাটলিস্ট যে বুকে ব্যথা হচ্ছে, তখন যদি সে জিপিএস এর মাধ্যমে বুঝতে পারতো যে আমার এই সমস্যা, ওই আমরা উবার যেভাবে অ্যাপস চালাই সেভাবে যদি তার কাছে একটা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স যেত, তাহলে অ্যাম্বুলেন্সের মধ্যেই তো স্বাস্থ্যকর্মীরা প্রাথমিক চিকিৎসা দিতে পারতো। হসপিটাল আসার পথে যে আমাদের মর্টালিটি রেট এটা অনেক বেশি, ওটাও নিশ্চয়ই কমে যেত। এরকম যে আমরা বারবারই যে আমলাতন্ত্রের কাছে হেরে যাচ্ছি। আপনি যদি দেখেন স্বাস্থ্য সেক্টর না, আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা ফিচার হয়েছে, শুধু স্বাস্থ্য সেক্টর না, আমলাতন্ত্রের কাছে মনে হয় আমরা জিম্মি একটা হয়তো বা কু হইতে পারে সচিবালয়ের মধ্যে, আমরা এটা আশঙ্কা করছি। তার মানে কি প্রত্যেকটা সেক্টরে আওয়ামী ফ্যাসিস্টরা এখনও আছে, স্বাস্থ্য খাতেও আছে, তারা আমাদেরকে বাধাগ্রস্ত করার জন্য কিন্তু পিছন থেকে রশি টেনে ধরছে। আমরা সেটাকে পরিবর্তন করতে পারছি না। কিন্তু একটা অভ্যুত্থানের সরকার কিন্তু এটা কখনোই কাম্য না। আমার মনে হয় এখনই সময় সব পক্ষকে একসাথে করে এটাকে অ্যাড্রেস করার। জি, ডাক্তার আহাদ যেরকম বললেন যে ভুল মানুষের কাছে ভুল কিছু প্রত্যাশা করলে আসলে কোনোভাবেই সেখান থেকে ভালো কোনো আউটকাম আসা সম্ভব নয়। সেদিকে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি স্বাস্থ্য উপদেষ্টা, তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ইতোমধ্যেই বলা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টার অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। এই বিষয়ে আপনার কি বলবার আছে? আমাদের উপদেষ্টা ম্যাডাম বিজ্ঞ লোক, ওনার অর্থনীতি, গ্রামীণ ব্যাংক সম্পর্কে ওনার আইডিয়া খুবই ভালো। ওনার সাথে আমার এখন পর্যন্ত
5 বার 6 বার দেখা হয়েছে। সেখানের অভিজ্ঞতা খুব একটা ভালো না। প্রথম আমাদের ম্যাডামের ডাক্তারদের সম্পর্কে ওনার যে নৈতিকবাচক চিন্তা, এটার পরিবর্তন ঘটাতে হবে। নেতিবাচক চিন্তা আসতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ওনার আশেপাশে যারা আছেন তাদের কাছ থেকে ওনার আরও ইনফরমেশন নিতে হবে। কারণ একটা সিদ্ধান্ত দিতে হলে ম্যাডাম অনেকের উপর নির্ভরশীল হতে হয়। সেখান থেকে যদি ইনফরমেশন না পায় তাহলে উনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। উনি 1 বছর হয়ে গেল, ওনার এখনও স্বাস্থ্য সেক্টর সম্পর্কে ধারণা পুরোপুরি আসে নাই, যার জন্য ওনার কাজে সুবিধা হচ্ছে। এবং অন্যান্য যারা আছেন আমাদের সেক্রেটারি স্যার সহ অন্যান্য যারা, ওনারাও ওনার সাথে কাজ করতে কতটুকু কমফোর্টেবল ফিল করেন একটু সন্দেহান। কারণ যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলেন স্বাস্থ্য সেক্টরে দীর্ঘসূত্রিতায় পড়ে যায়। তার মানে সমন্বয়হীনতার অভাব আছে, এবং এই সমন্বয়হীনতা দূর করতে হবে। এবং সর্বোপরি আমাদের অ্যাডভাইজার ম্যাডামকে অবশ্যই যারা স্টেক হোল্ডার, আমরা যারা ড্যাব আছি, এনডিএফ আছেন, আমাদের এনসিপির আছেন, তাদেরকে অবশ্যই ওনার স্পেস দিতে হবে। যদি স্পেস না দেয় তাহলে স্বাস্থ্য কাজ হবে না। কারণ যারা আমরা আছি তাদের সাথে পরামর্শ না করে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলেই হয়তো বিরূপ প্রতিক্রিয়া হবে। যদিও এখন ওইরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি, কিন্তু আগামী দিনে যে হবে না তার কোনো নিশ্চয়তা নেই। কারণ চিকিৎসকরা এখনও ধৈর্য ধরে বসে আছে যে সংস্কার পরিবর্তে 5 আগস্টের পরে চিকিৎসকরা কিছু পাবে, স্বাস্থ্য সেক্টর কিছু পাবে, কিন্তু সেই ধরনের কোনো আশানুরূপ আমরা দেখতে পাচ্ছি না। তারপরে আমি বলবো যে চিকিৎসকরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, পদোন্নতি সৃষ্টি হয়েছে। আরও যে সংস্কারগুলো আছে সেগুলোর জন্য আমার প্রস্তাব হলো অবশ্যই যারা স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি জরুরি ভিত্তিতে আপনার পদক্ষেপ নেওয়া উচিত। কারণ আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন হওয়ার ডেট দিয়েছে। ইলেকশন ডামাডোল শুরু হলে কিন্তু আর অনেক কাজেই স্বাস্থ্য সেক্টরে স্থবির হয়ে যাবে। এবং যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই সময় আমরা একটা মিনিমাম সংস্কার আশা করি। তো সেক্ষেত্রে নির্বাচনের আগে যদি কিছু সংস্কারও না হয় এই বিষয়ে, তাহলে নির্বাচন পরবর্তী সময়ের জন্যই আসলে অপেক্ষা করতে হবে। ডাক্তার রাহাত বলছেন যে নির্বাচন পূর্ববর্তী সংস্কার কতটুকু হবে আমি জানি না। কারণ এই সরকারের মেয়াদ যদি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত হয়, সংস্কার প্রস্তাব অলরেডি গত মাসে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত এটা বাস্তবায়ন করার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সেই যে পদক্ষেপগুলো দিয়ে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছে সেটার ইমিডিয়েট যেগুলো অ্যাপ্লিকেবল সেগুলোর ব্যাপার অবশ্যই যত দ্রুত সম্ভব স্টেক হোল্ডার আমরা যারা আছি সব সেক্টরে আলাপ করে আমাদের মন্ত্রণালয় থেকে অ্যাডভাইজার ম্যাডাম যদি পদক্ষেপ নেয় তাহলে হয়তো কিছুটা সুফল আমরা পাবো। সেদিকে আশাই করতে পারি। কিন্তু ডাক্তার আহাদ, আপনি যেটা বলছেন যে নির্বাচনের আগে আসলে কতটুকু সংস্কার হওয়া যায় সেটা আসলে এখনো বোঝাও যাচ্ছে না। কিন্তু স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ একটা সেক্টর, এদিকে প্রচুর খরচ দেখা যাচ্ছে আশেপাশে। আমরা যদি তাকাই, নির্বাচনের প্রচারণা নিয়েও অনেক কাজ চলছে। অন্তর্বর্তীকালীন সরকারে নানান জায়গায় নানান রকম কিছু স্টেপও দেখাচ্ছেন যে এই ধরনের কাজ চলছে। তাহলে স্বাস্থ্য খাতের প্রতি এই গুরুত্বহীনতা কেন? আমরা সবাই জানি বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো ওভারক্রাউডেড। আপনি ঢাকা মেডিকেল কলেজে আউটডোরে প্রতিদিন আপনি 150 থেকে 200 রোগী একজন ডক্টরকে দেখতে হচ্ছে। কিন্তু আপনি পেরিফেরিগুলোতে যান, ঢাকা মেডিকেল কলেজের যে লোড পেরিফেরি হাসপাতালগুলোতে লোড নেয়। কারণ আমাদের মেন্টালিটি হচ্ছে আমরা ঢাকা মেডিকেলে এসে চিকিৎসা নেব। আমরা যখন কথা বলছি, আমাদের পাশে বিএমইউ সুপার স্পেশালিটি হসপিটাল আছে, এটা আমরা জানি যে কোরিয়ান সরকারের তত্ত্বাবধানে এটা হাসপাতাল তৈরি করা হয়েছে। এখানে স্ট্রাকচার সব আছে, মেশিনপত্র সব আনা হয়েছে। প্রতি মাসে প্রায় 50 লাখের উপরে ইলেকট্রিসিটি বিল দিতে হচ্ছে। কিন্তু এখানে চালু করতে পারছি না। কেন চালু করতে পারছি না? কারণ এখানে যে ডক্টর, নার্স, স্টাফ আছে তাদেরকে নিয়োগ দিতে পারতেছি না। তাহলে আপনার ডক্টর আছে, আপনি অ্যাকোমোডেট করছেন না, আপনাকে যেটা অ্যাকোমোডেট করা জরুরি, তাহলে আমরা কেন করছি না? তাহলে এই যে দায়িত্বের জায়গা থেকে যারা আছেন নীতি নির্ধারক, তারা আসলে এইগুলোকে স্পেসিফিক বিষয়গুলোকে যদি অ্যাড্রেস করতো, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাগুলো আসলে আপনি ছোট ছোট ডটগুলো যখন কানেক্ট করবেন তখন কিন্তু একটা বড় লাইন হয়ে যায়। আরও যে জিনিসগুলো আছে, যে আপনি দেখবেন আমাদের প্র্যাকটিসের যে গাইডলাইন, বড় বড় যারা প্রফেসর আছেন তারা প্রতিদিন 200 বা 100 রুগী দেখেন। যদি রেফারাল সিস্টেমটা চালু থাকতো, যে আপনি স্পেসিফিক আপনার সাবজেক্টের প্রফেসর, আপনি ওই স্পেসিফিক জিনিস নিয়ে আপনি
কাজ করবেন। কিন্তু একজন প্রফেসরের কাছে, মেডিসিনের প্রফেসরের কাছে যান, সে জ্বরের রুগীও দেখছে, মাথা ব্যথার রুগীও দেখছে, পেটে ব্যথার রুগীও দেখছে, যেটা কিন্তু কোনোভাবে কাম্য নয়। তাহলে কি আপনাকে একটা রেফারেল সিস্টেম চেইন চালু করতে হবে, যে প্রথমে একজন জিপির কাছে যাবে, আমি চাইলেই প্রফেসরের কাছে জ্বরের জন্য যেতে পারবো না। এইটা যদি এস্টাবলিশ করা যায় তাহলে পেরিফেরি থেকেই তো রোগগুলো স্ক্রুটিনি হয়ে যায়। জুনিয়র ডক্টররা যেই স্পেসিফিক বিষয়গুলো দেখবে এবং তারা রেফার করে সিনিয়রদের কাছে তারপরে চলে আসবে। এইরকম কিছু সিস্টেম, যেমন বিএমডিসিতে কোনো প্র্যাকটিস গাইডলাইন আমরা দেখতে পাই না। কে কোন সাবজেক্টে প্র্যাকটিস করবে এটা কোনো গাইডলাইন নাই। আমি চাইলে যে কোনো রুগীর অপারেশন করতে পারি, আমি চাইলে যে কোনো রুগী দেখতে পারি, এটা তো হতে পারে না। আপনি যদি দেখেন যে আমাদের মেডিকেল কলেজগুলো যে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের আন্ডারে একটা নীতি নির্ধারণী থাকে, বাংলাদেশ সেটা আওতাভুক্তই ছিল না। যে আমরা যখন দেশের বাইরে যেতে চাই, দেশের বাইরে গেলে আমাদের এই মেডিকেল কলেজগুলো এটার আওতার মধ্যে থাকে না। তাহলে এভাবে তো হইতে পারে না। তাহলে আপনার ক্রাইটেরিয়া ফিক্স করতে হবে যে কোন ক্রাইটেরিয়াতে আপনি আমাকে বাইরের দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে স্বাস্থ্য শিক্ষা খাতে একটা পরিবর্তন আনতে হবে, তাহলে স্ট্যান্ডার্ড মেনটেন হবে। আপনি দেখবেন বিভিন্ন হাসপাতালগুলো, প্রাইভেট হাসপাতালগুলো ব্যাঙের ছাতার মতো প্রত্যেকটা শহরে শহরে, নগরে নগরে তৈরি হচ্ছে, যেটা কিনা কোনো ক্যাটাগরি নাই, কোনো মানোন্নয়ন নাই, মানের কোনো ব্যাপারে কোনো ধরনের কোনো নিশ্চয়তা নাই। আপনি গেলেন আর ওখানে একটা চিকিৎসা সেবা নিলেন, এটা তো হতে পারে না। কোন হাসপাতাল কোন ক্যাটাগরির এ বি সি হতে পারে, কোন হাসপাতালের ক্যাটাগরি নাই তাকে রেড লিস্টেড করা, যারা সিভিল সার্জন আছেন তাদের দায়িত্ব কি, আসলে এই ক্যাটাগরিগুলো আসলে মেনটেন করতে হবে। হাসপাতাল ডিরেক্টর যারা আছেন আমাদের, তাদেরকে স্ট্রিক্টলি যদি মেনটেন না করা হয় তাহলে মনে হয় আমাদের ভবিষ্যতের অন্ধকারের দিকে আমাদের যেতে হবে। এগুলো স্ট্রিক্টলি মেনটেন করার জন্য নীতি নির্ধারণ যারা আছে সবাইকে আমরা আহ্বান করছি। নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে। স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য ছাত্রদল এনসিপি, ছাত্রদের যে দল এনসিপি যথাযথ ভূমিকা পালন করছে কিনা আপনার কি মনে হয়, যেহেতু আপনি হেড অফ হেলথ উইং এ আছেন? খুবই যৌক্তিক একটা প্রশ্ন। আমরা 5 আগস্টের পর থেকে যখন এই সরকার গঠন হয় তখন থেকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে 3টা গ্রুপ, ড্যাব, এনডিএফ এবং এনসিপি, বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কম্বাইন্ডলি কাজ করেছি, বিভিন্ন ইস্যু নিয়ে অ্যাড্রেস করেছি। আমাদের কাছে মনে হয়েছে যে জিনিসগুলো ইমিডিয়েটলি দরকার, সেগুলোর ব্যাপারে আমরা প্রস্তাবনা দিয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিয়েছি এবং স্বাস্থ্য কমিশনকে আলাদা করে দিয়েছি। যেমন আপনার ইমার্জেন্সি অ্যান্ড অ্যাক্সিডেন্ট সার্ভিস যে ইস্যুটা, আমরা দেখলাম যখন জুলাই আগস্টের আন্দোলন হলো তখন আমরা দেখেছি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছিল। করোনার সময় আমরা দেখেছি যে আসলে আমাদের কতটা ক্রাইসিস, আমরা ম্যানেজ করার জন্য প্রস্তুত ছিলাম না। আবার আমরা দেখলাম যে যখন রানা প্লাজা ধ্বংস হয় তখনও আমরা দেখেছি যে এরকম ইমার্জেন্সি অ্যান্ড অ্যাক্সিডেন্ট কেয়ারের জন্য আমাদের অনেক সাফার করতে হয়েছে। এবং লাস্টলি যখন আমরা দেখলাম যে মাইলস্টোনের ছাত্রদের বিমান দুর্ঘটনা ঘটলো, তখন বার্ন ইনস্টিটিউটের যে লোড ছিল, ওভার ক্রাউডেড ছিল, আমরা দেখেছি যে বার্ন ইনস্টিটিউটে আসা পর্যন্ত যে 2-3 ঘন্টা সময় নষ্ট হয়েছে, সেই 2-3 ঘন্টার একটা আইভি ক্যানুলা চালু করে একটা ফ্লুইড দিলে হয়তো অনেক রোগীর জীবনটা বাঁচানো যেত। কিন্তু আমরা দেখেছি যে পুরো উত্তরা থেকে বার্ন ইনস্টিটিউটে আসার মধ্যে রাস্তায় অনেক রোগী মারা গিয়েছে এবং আসার পরবর্তীতে এই সময়টাতে যে মিসম্যানেজমেন্ট হয়েছে সেটাতে অনেক রোগী মারা গিয়েছে। তো এটা নিয়ে আসলে আমরা অনেকবার প্রস্তাবনা দিয়েছি অফিসিয়ালি। আমরা যখন নাগরিক কমিটির আমি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলাম প্রথমের দিকে, তখনই আমরা একটা প্রস্তাবনা মন্ত্রণালয়ে দিয়েছিলাম যে আমাদের যে কোভিড ডেডিকেটেড হাসপাতালটা মহাখালী ডিএনসিসি আছে, এটাকে যদি অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার করা যায় এবং এখানে একটা র্যাপিড টিম থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে এবং এইটাতে সবসময় 24/7 প্রস্তুত থাকবে, যে কোনো অ্যাক্সিডেন্ট যেখানে হবে সেখানে ওরা ছুটে যাবে এবং উইদিন মিনিটে সেখানে গিয়ে হয়তো বা এই ম্যানেজটা ইমিডিয়েটলি একটা ম্যানেজ করতে হবে। প্রি হসপিটালাইজ যে প্রাইমারি ম্যানেজমেন্টটা, এটা হইতে পারে, এটার প্রস্তাবনা আমরা দিয়েছিলাম, কিন্তু এটারও আমরা আলোর মুখ দেখি নাই। আপনারা দেখবেন যে আমরা স্বাস্থ্য সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশের জন্য আমরা দেখেছি যে কর্মক্ষেত্রে ডাক্তার, নার্স বা যারা স্বাস্থ্যসেবা কর্মী আছে তাদের উপরে বিভিন্ন আক্রমণ হয়, রোগীর লোকেরা ভায়োলেন্ট হয়ে যায়। এটার জন্য আমরা স্বাস্থ্য সুরক্ষা আইনের জন্য আমি নিজে আন্দোলনের লিড দিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজে, আপনারা জানেন, সেটারও কিন্তু আমরা আলোর মুখ এখনও দেখি নাই। আবার স্বাস্থ্য পুলিশের জন্য আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, সেটারও আলোর মুখ দেখি নাই। আমরা বলেছিলাম যে একটা বিএমডিসির যদি ইউনিক একটা বডি এবং এখানে এম্পাওয়ার করা হয় বিএমডিসিকে, যে আপনি কতটুকু প্র্যাকটিস করলে, জাস্টিস করলে কতটুকু আপনি কাজ করতে পারবেন এবং তার বাইরে গেলে আপনাকে আইনের আওতা এনে আপনার বিচার করতে হবে। এবং আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক ডাক্তার আছে, বিগত সময়গুলোতে আমরা দেখেছি যারা ভুল ট্রিটমেন্ট দিয়েছিল তাদেরও কিন্তু আমরা কোনো বিচার এখনও পর্যন্ত দেখতে পাই নাই। তাহলে যেরকম ডাক্তারদের দিক থেকেও একটা নেগেটিভিটির জিনিস আছে, আবার আমরা দেখব যে বিএমডিসিকে এই না করার কারণে বিভিন্ন দেশ থেকে যারা ডাক্তাররা পড়ে এসছেন তাদেরও
আসলে বাংলাদেশে এনরোলমেন্টের যে ব্যাপার আছে সেটা তো আমরা বিভিন্ন দুর্নীতির কথা জানি। ওভারঅলি আমরা দেখেছি যে আপনি স্বাস্থ্য সেক্টরের একটা পরিবর্তনের বুলি তুলবেন, কিন্তু এই মৌলিক জিনিসগুলোকে পরিবর্তন করবেন না, তাহলে তো হয় না। এই মৌলিক জিনিসগুলো পরিবর্তন করার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে বারবারই বসেছি, 3টা গ্রুপ, কিন্তু আসলে ওই আমলাতান্ত্রিক জটিলতা। আপনি দেখবেন যে গত সপ্তাহে একটা স্বাস্থ্য অধিদপ্তরে অর্ডার হয়েছে 4 জন ডক্টরের, এর মধ্যে 2 জন হচ্ছে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন সচিব, তার লাইফ মেম্বার। তাহলে এই দায়টা কার পারমিশনে এই অর্ডারটা হলো? আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই কারা এর সাথে জড়িত, তাদের নাম উন্মোচন করতে হবে, এবং এরাই দেশের জন্য ক্ষতিকর এবং এরাই আমাদের দেশকে পিছিয়ে নেওয়ার জন্য দায়ী আসলে। তো এটা যেরকম জরুরি, আবার একইভাবে দেখবেন যে ডাক্তারদের যে প্রমোশনের যে ইস্যুটা, আমরা এটার সাথে কম্বাইনলি কাজ করেছি। আমরা 3টা গ্রুপই দেখেছি যে যারা আওয়ামী লীগ আমলে, আমি মনে করলাম যে একজন স্যারের ছাত্র, আমার ক্ষমতা আছে, আমি ক্ষমতার বলয়ের ভিতরে থেকে আমার প্রমোশন হয়ে গেল, আমার যে সিনিয়র স্যার তার প্রমোশন হলো না, তাহলে কি আমার আন্ডারে আমার সিনিয়র স্যারকে কাজ করতে হচ্ছে? খুবই লজ্জাজনক। এই যে 8 মাস হয়ে গেল, এই প্রমোশন মোটামুটি গত সপ্তাহে শুরু হয়েছে, প্রমোশন নিয়ে কাজ হচ্ছে, বাট এটাকে আরও তাড়াতাড়ি যদি করা যেত তাহলে হয়তো ভালো হতো। এখানে উপদেষ্টা শুধু 2 জন ব্যক্তি না, এখানে পুরা আমলাতন্ত্রের কাছে আমরা মনে হয় বারবার হেরে যাচ্ছি। তারা চাইলেও হয়তো করতে পারছে না। আমরা তাদের সাথে রেগুলার মানে বেসিসে মিটিং করি, কিন্তু এই আমলাতন্ত্রের জটিলতা, ফাইল চালাচালি এক টেবিল থেকে আরেক টেবিল, জনপ্রশাসন, অর্থ আর স্বাস্থ্যের মধ্যে যে একটা ব্যুরোক্রেটিক প্রসিডিউর জড়িয়ে আছে, এর কারণেই আসলে অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে। তো আমাদের মনে হয় যে এখন নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এখনই সময় এই প্রসেসটাকে ব্রেক করার। আদারওয়াইজ অন্য সময়গুলোতে পলিটিসাইজ হয়ে যায়, আসলে এটাকে আমরা ব্রেক করতে পারি না। অনেক ধন্যবাদ ডক্টর আহাদের সাথে আমরা আসলে শেষের দিকেই চলে গেছি। আপনার কাছে আছে যেহেতু, ছোট্ট করে আমাদের জনগণের উদ্দেশ্যে, এটিএন বাংলার দর্শকদের উদ্দেশ্যে যদি 1 লাইন কিছু বলতেন। আমরা একটা কথাই বলতে চাই, এনসিপির পক্ষ থেকে আমরা একটা মেসেজ দিতে চাই যে টাকার অভাবে বা অর্থের অভাবে কোনো চিকিৎসা থেকে কোনো ব্যক্তি, কোনো রোগী বঞ্চিত না হোক, এটাই আমরা চাই। এমন একটা স্বাস্থ্য ব্যবস্থার আমরা সামনের দিকে কামনা করি যে অর্থের অভাবে কেউ মারা যাবে না। যে অসুস্থ যেখানে হবে তাকে ইমিডিয়েটলি একটা গভর্নমেন্ট সেন্টারে নিয়ে আসা হবে, তার চিকিৎসা অটোমেটেডভাবে চলতে থাকবে। চিকিৎসা হওয়ার পর, সুস্থ হওয়ার পরে তারপরে হিসাব নিকাশ, এটা কে পে করবে না করবে এটা পরবর্তীতে সরকার এটা বিবেচনা করবে, বাট অর্থের অভাবে যাতে কেউ না মারা যায়, আমরা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা কামনা করছি। অনেক ধন্যবাদ ডাক্তার জহিরুল ইসলাম। আপনার কাছেও সর্বোপরি শেষে এটিএন বাংলার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনাদের পক্ষ থেকে কিছু বলতেন। ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যের সাথে আরও কিছু মানে 2-1টা বলতে চাই। আমি 1 নম্বর হলো আমাদের মন্ত্রণালয়ের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের চিকিৎসকদের যে পদোন্নতির ব্যাপারটা, সেটা অবশ্যই বিবেচনা করতে হবে, এবং সেখানে যারা বৈষম্যের শিকার, যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। সেখানে যত বাধাই আসুক না, যত আইনি জটিলতাই থাকুক না, সেটা ওভারকাম করে প্রয়োজনে প্রেসিডেন্ট প্রমার্জনা সহ অন্যান্য নতুন নীতিমালা করে সেই পদোন্নতির ব্যবস্থা করতে হবে। এটা আমি আজকে আপনাদের মাধ্যমে আমি আমার মন্ত্রণালয়ে যারা আছেন, উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে ওনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত, আমরা চিকিৎসকরা যারা আছি, আমরা চিকিৎসার ব্যবস্থায় আমরা কাজ করতে চাই, আমাদের সেই পরিবেশ দিতে হবে। সর্বোপরি যেটা আপনারা জানেন, গত কিছুদিন যাবৎ চিকিৎসকদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে। আমার দাবি এবং সরকারের কাছে দাবি এবং জনগণের কাছে আমার আহ্বান, আপনারা চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলে দেন, তাদের কাজ করার সুযোগ দেন, অবশ্যই তারা কাজ করবে, তাদের সর্বোচ্চ মেধা দিয়ে কাজ করবে। দ্বিতীয়ত, আমরা যারা প্রফেশন নিয়ে কাজ করছি, আমার ড্যাবের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমরা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা চাই, যেই স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসকরা নিরাপদ থাকবে, রুগীরা আসলে চিকিৎসা পাবে, সেখানে একজনও চিকিৎসক যেন, রুগীও যেন মৃত্যুবরণ না করে, সেটা গরিব হোক ধনী হোক, সেটা যেন এনশিওর করা হয়। সেই ধরনের পরিবেশ এবং সেই ধরনের মন মানসিকতায় আমাদের চিকিৎসক আমরা কাজ করব। এবং আমাদের যারা চিকিৎসক আছেন সারা বাংলাদেশে, সবার প্রতি আহ্বান জানাবো, আজকে যদি আপনার সন্তান, আপনার মা, আপনার স্ত্রী আসলে যেই ধরনের সুযোগ সুবিধা পাবে, প্রতিটা বাংলাদেশের নাগরিক সেই সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে, এবং সেই মনোভাব নিয়ে কাজ করলে আমি আশা করি এবং আমি বিশ্বাস করি স্বাস্থ্য সেক্টর অবশ্যই উন্নতি হবে। অনেক ধন্যবাদ দুজনকে আমাদের গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনাদের সময়ের জন্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ।
দর্শক, আজ আমরা কথা বললাম স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে। আমাদের প্রত্যাশা অনেক হলেও প্রাপ্তির জায়গাটা অনেকটাই খালি মনে হলো। তবে সামনের দিনে যাতে সেই প্রত্যাশার জায়গাটায় আমরা পৌঁছতে পারি, সেই প্রত্যাশা নিয়েই আছি।